গুড ইভিনিং সকলকে। বন্ধুরা সবাই ভালো আছে আশা করছি। গতদিন আমরা আপার প্রাইমারি টেটের সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কি কি বই পড়তে হবে সেগুলো বিস্তারিত সেখানে দেখানো হয়েছে। প্লাস বিগত টেট 2015 কীরকম কি কোয়েশ্চেন হয় সেগুলো আমরা একটু আলোচনা এবং সবকিছু ডাউট ক্লিয়ার করেছি। আজকে সিডিপির যে প্রথম অংশ, প্রথম টপিক, শিশু বিকাশ এবং পেডাগোগির বৃদ্ধি বিকাশের যে ধারণা, সেই বৃদ্ধি বিকাশের ধারণাটা একটুকু আমরা আলোচনা করব। বৃদ্ধি বিকাশের ধারণাতে আমাদের কি আছে, আমাদের দুটো পয়েন্টের উপরে এখানে সিলেবাসে আলোচনা করেছে। একটা হচ্ছে বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক, আর শিশুর বিকাশের মূলনীতি, যেটা আমি হেডলাইনে দিয়েছি। এটাই আমরা ছোট ছোট করে এটা বোঝার চেষ্টা করব। খুব সহজ জিনিস। আমরা ছোটকাল থেকে যখন আমরা বড় হচ্ছি তখন আমরা সবাই আলোচনা করতে থাকি, দেখো কত বড় হয়ে গেছে। আত্মীয় স্বজনরা বলে তো যে দেখো কত বড় হয়ে গেছে। এই বড় হওয়াটা সাধারণত কোন দিকটা বলি আমরা? শুধু বৃদ্ধিকে না বিকাশকে কি বলি? এখানে আমরা ডাউটগুলো ক্লিয়ার করব। সেটা হচ্ছে মানুষ যখন সেই কথাগুলো বলে তখন বৃদ্ধি, বিকাশ, পরিণমন এই তিনটে দিক থেকেই কিন্তু মানুষ সে বেড়ে ওঠার কথাটা বলে। কিন্তু অ্যাকচুয়ালি কি বেড়ে ওঠা, কতটা ম্যাচুরিটি, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে যে বৃদ্ধি কি, বিকাশ কি, পরিণমন কি। আচ্ছা, বৃদ্ধি কি? প্রথমে আসি গ্রোথ বা বৃদ্ধি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে বৃদ্ধি হচ্ছে আমাদের সাধারণত এই যে জীবদেহের আকার, আয়তন, ওজন, উচ্চতা ইত্যাদি স্বতঃস্ফূর্ত এবং স্থায়ী পরিবর্তনকে বোঝায়, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। আমরা ছোট থেকে বড় হচ্ছি, আস্তে আস্তে আমাদের হাইটটাও বড় হচ্ছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোও বেশ ডেভেলপমেন্ট হচ্ছে। সেটা ধরো আমাদের ছেলেদের ম্যাক্সিমাম হয়তো 25 বছর পর্যন্ত, মেয়েদের হয়তো ম্যাক্সিমাম 20-22 বছর পর্যন্ত হয়। সেটা ধরো আমরা বলি না যে ছোট কালকার জামা কেন আর হয় না, এই জন্য হয় না, আমাদের সবসময় আকার, আয়তন, ওজন আমাদের বৃদ্ধি পাচ্ছে, সেই জন্যই কিন্তু হয়। এই যে আমাদের পরিমাণগত যে দিকটা পাচ্ছি, যে আমরা পরিমাপ করতে পারছি, সেই জিনিসটার নামই হচ্ছে বৃদ্ধি, যেটা আমরা গণনা করতে পারি। তারপরে আমাদেরকে এখানে একটু জানতে হবে যে বৃদ্ধির সংজ্ঞাটা কি। ক্রো অ্যান্ড ক্রো বলেছেন কি, বৃদ্ধি হলো আকার ও দৈহিক পরিবর্তন। দৈহিক এবং আকার পরিবর্তনটা কে বলেছেন? সেটা হচ্ছে ক্রো অ্যান্ড ক্রো। গ্যাসেলের মতে কি বলেছেন? গ্যাসেলের মতে বৃদ্ধি হলো জীবের কার্যাবলী এবং পরিবেশের নয়। জীবের কার্যাবলী কিন্তু পরিবেশের নয়। মানে মানুষের মধ্যে যে অর্গানিজমগুলো কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো কাজ করছে, তারই একটা সামগ্রিক পরিবর্তন, সেই ব্যাপারটা হচ্ছে বৃদ্ধি। এবার আসছি বিকাশ। বিকাশ অর্থাৎ হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট আমরা সাধারণত দাঁড়িপাল্লাতে বা হাইটে মেপে এরকম করে কিন্তু পরিমাপ করতে পারি। এটা সাধারণত যদি বলা হয়, এটা হচ্ছে অগ্রগতিমূলক পরিবর্তন। যে পরিবর্তন যেটা মানুষের জীবনের ক্রমশ এগিয়ে চলে যায়। পিছিয়ে নিয়ে যায় সেটা তো হতে পারে না। পিছিয়ে যাওয়া মানে তো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা সবসময় এগিয়ে নিয়ে যায়। এখানে দেখো আমি লিখেছি বিকাশ নিয়মিত পরিবর্তনকে, যা কোনো ব্যক্তিকে পরনির্ভর থেকে স্বনির্ভর করে তোলে, সেটার নাম হচ্ছে বিকাশ। এই বিকাশ বলতে বৃদ্ধির সাথে সাথে উচ্চতা, ওজন, আকার এগুলোতে বৃদ্ধি হবেই, কিন্তু তার সঙ্গে কাজের পারদর্শিকতা বৃদ্ধি পাবে, সেই জিনিসটার নাম হচ্ছে বিকাশ। হারলক একটা সংজ্ঞা দিয়েছেন, বিকাশ হলো সারা জীবনব্যাপী প্রক্রিয়া যার সঙ্গে পরিণমন এবং অভিজ্ঞতা যুক্ত থাকে। এটি জীবনব্যাপী ধারাবাহিক প্রক্রিয়া যা শুরু হয় মাতৃগর্ভে আর শেষ হয় মৃত্যুতে। দেখো দিয়েছি। এবার এই যে বিকাশ বলছি, বিকাশের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ধরো লাইফ লং প্রসেস, একবার মৃত্যু পর্যন্ত হয়ে থাকে, সেটা সবাই মোটামুটি এখানে জানো। তারপরে হচ্ছে তোমার বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া যার মধ্যে বৃদ্ধি থাকবে, গ্রোথ থাকবে, ম্যাচুরেশন থাকবে আর লার্নিং থাকবে। বৃদ্ধি, পরিণমন এবং শিখন এই তিনটি যুক্ত হয়ে কিন্তু আমাদের বিকাশটা হয়ে থাকে। আর এটা একটু আগে বললাম, এটা হচ্ছে প্রগতিশীল প্রক্রিয়া। বিকাশ বিপরীতধর্মী হয়ে থাকে না, বিপরীতধর্মী হয় না।
আচ্ছা, কেমন ভাবে এটা বিকাশটা হয়? ধরো একটা শিশু ছোট থেকে বড় হচ্ছে এবং সে দেখো প্রথমে হামাগুড়ি দিচ্ছে, তারপরে চলতে ফিরছে, তারপর বসতে পারছে, তারপর দাঁড়াতে পারছে, তারপর সে ডান্স করতে পারছে। এই যে সবকিছু, শুধু বড় হওয়াটাকে এখানে শুধু বিকাশ বলছি না, তার যে আপেক্ষিক যে পরিবর্তনগুলো হচ্ছে, তার যে অন্যান্য যে পরিবর্তনগুলো হচ্ছে, সেগুলোকে আমরা একসঙ্গে আমরা বিকাশ বলে থাকি। ধরো এগুলো অনেক বড় নোট আছে, অনেক বড় কিছু আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, শুধু উপরে আমি বোঝাচ্ছি। বৃদ্ধি এবং বিকাশের একটা ছবি আকারে যদি দেখো, বৃদ্ধি ধরো এই যে ফ্যাট মানে মোটা, এই ছেলেটা হচ্ছে মোটা, এটাকে বোঝাচ্ছি। লং মানে হচ্ছে লম্বা, ছেলেটা লম্বা হয়েছে। শর্ট, হাইটে শর্ট হয়েছে। উইক, দুর্বল হয়েছে। সেই ব্যাপারগুলো সবগুলো হচ্ছে বৃদ্ধির মধ্যে পড়ছে। বিকাশ, দেখো ভীম এবং কালিয়া, ভীম এবং কালিয়া যে ব্যাপারটা আছে, এ দেখো পাতলা, কিন্তু এ পাতলা হলেও কিন্তু সর্বগুণ সম্পন্ন আছে। আর কালিয়া দেখো মোটা হলেও সে কিন্তু মোটামুটি সবগুলো কাজগুলো পারে। কিন্তু এখানে আমরা ভীমকে সবসময় বেশি ভালো করে কেন বলি, তখন সে সব রকম কাজ জানে, সবকিছু ডেভেলপমেন্ট হয়েছে তার মধ্যে, সেই জন্য তাকে আমরা বলছি যে তার বিকাশ যথেষ্ট ভালো হয়েছে। বিকাশ সার্বিক মানে হচ্ছে, একটা কথায় প্লিজ স্মাইল আমি একটা শর্ট করেছিলাম, প্লিজ স্মাইল, পি ফর হচ্ছে পি, স্মাইল এস, এস এম আই এল ই, এটা আমি একটা মনে রাখার জন্য একটা করেছিলাম, সেটা তোমাদেরকে একটু মনে রাখি। পি ফর মানে হচ্ছে ফিজিক্যাল, পি ফর মানে হচ্ছে ফিজিক্যাল, যেটা শুধুমাত্র গ্রোথ, গ্রোথে হয়, অর্থাৎ হচ্ছে বৃদ্ধিতে শুধু ফিজিক্যালটাই হয়। আর যখন বিকাশ আসবে তখন এগুলো সবগুলো হবে, এগুলো সবগুলো আসবে। এস ফর কি, এস ফর হচ্ছে সোশ্যাল মানে হচ্ছে সামাজিক বিকাশ। এম ফর হচ্ছে মোরাল নৈতিক বিকাশ। আই ফর ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে প্রাক্ষবিক প্রজ্ঞামূলক বিকাশ। এল ফর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভাষাগত বিকাশ। ই ফর মানে হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ হয়ে থাকে। এই সর্বাঙ্গীন জিনিসটাকে নিয়ে আমরা বিকাশ বলে থাকি। এবার আসবো বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যটা, তো বড় করে নিই। এই যে বৃদ্ধি এবং বিকাশের যে পার্থক্যটা দেখতে পাচ্ছ, এটা এমন কিছুই না, আমি যেগুলো আলোচনা করলাম সেগুলোই একটা সর্বাঙ্গীন জিনিসগুলো এখানে দেওয়া আছে। বৃদ্ধি হচ্ছে আকার এবং আয়তনে বেড়ে থাকে। আচ্ছা, এটাকে একটু কমিয়ে দিই। বৃদ্ধি হচ্ছে আকার এবং আয়তন, আর বিকাশ হচ্ছে আকার এবং আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্ম সম্পাদন বা কার্য সম্পাদনের উৎকর্ষ বিকাশে দেখতে পাওয়া যায়, মানে কাজের ক্ষমতাটাকে এখানে বাড়াচ্ছে। বৃদ্ধি হচ্ছে কারণ, বিকাশ হচ্ছে তার ফলাফল। বৃদ্ধি একমাত্র হচ্ছে দৈহিক ক্ষেত্রে সীমাবদ্ধ, আর বিকাশ হচ্ছে দৈহিকের সঙ্গে মানসিক সামাজিক প্রাক্ষবিক ভাষাগত সবগুলি সীমাবদ্ধ। বৃদ্ধি সাধারণত অনুশীলনের প্রভাবে কোনো রকম প্রভাব পড়ে, খুব কম প্রভাব পড়ে, নির্দিষ্ট অঙ্গে বা অংশে একটু প্রভাব পড়তে পারে। কিন্তু বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং অনুশীলনের মাধ্যমে যেটা ঘটে সেটা তার মিথস্ক্রিয়া ফল হতে পারে। যেমন ধরো আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করছি গাড়ি চালানো, তার মধ্যে অবভিয়াসলি আমার গাড়ি চালানোর দক্ষতাটা চলে আসছে, চার চাকা, তাহলে আমি চালাতে পারছি, সেটা কিন্তু বিকাশের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। তারপরে হচ্ছে অনুশীলনের প্রভাবে নির্দিষ্ট থাকে, অনুশীলনের প্রভাবে কিছুটা নির্দিষ্ট থাকে, যেমন হচ্ছে হাতের ধরো ব্যায়াম তৈরি করছো, ব্যায়াম করছো ধরো, সেই ব্যায়ামের ফলে হাতের যে শক্তি বৃদ্ধি পাচ্ছে বা হাতের মাসল বৃদ্ধি পাচ্ছে হতে পারে, কিন্তু আর কি প্রভাব বিস্তার করে আমাদের বিকাশের ক্ষেত্রে, মানসিক বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। আচ্ছা, বৃদ্ধি আগে বললাম একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, ছেলেদের হয়তো ধরো 25 বছর পর্যন্ত, হ্যাঁ, মেয়েদের হয়তো 23 বছর পর্যন্ত, আর বিকাশের ক্ষেত্রে হচ্ছে আমৃত্যুকাল পর্যন্ত হয়। বৃদ্ধি অলওয়েজ পরিমাপযোগ্য, সংখ্যায় দ্বারা প্রকাশ করা হয়, 10 কিলো 15 কিলো 5 ফুট 2 ফুট হাইট এটা বলি। আর বিকাশ কিন্তু মেপা যাবে না দাঁড়িপাল্লাতে, এটা হচ্ছে পর্যবেক্ষণ সাপেক্ষ, দেখে লক্ষ্য করতে পারবো তার গুণগত বৈশিষ্ট্যগুলো। বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, বিকাশ হচ্ছে গুণগত। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য। এবার আমরা দেখো প্রথম যে পেজটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চাইল্ড, শিশুর বিকাশের মূলনীতি। এবার এখানে আসছি শিশুর বিকাশের মূলনীতি সম্পর্কে। মূলনীতি মানে ধরো বৈশিষ্ট্য যদি বলো সেই একই রকম ব্যাপার, মূলনীতি হচ্ছে যেগুলোর উপরে দাঁড়িয়ে থেকে সেই কাজগুলো হয়।
প্রথমত হচ্ছে বিকাশের ধারাবাহিকতা মেনে চলা, সিকোয়েন্সি, পরপর পরপর ধারাবাহিকতা। প্রথমে একটা শিশু দেখো শুয়ে আছে, তারপরে হয়তো বুক পেড়ে শুয়ে আছে, তারপরে হামাগুড়ি দিচ্ছে, তারপরে পা দিয়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে, তারপর বসতে পারছে, তারপর দাঁড়াতে পারছে, তারপরে হাঁটতে পারছে। এই যে পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছে, এটাই হচ্ছে ধারাবাহিকতার নীতি। তোমাদেরকে যদি বলা হয় a প্লাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা জানো, তোমরা বলছো হ্যাঁ মোটামুটি জানি, বা আমি বোঝালে বুঝতে পারবে। কিন্তু ডাইরেক্ট যদি তোমরা কেউ কিছু জানোই না, বা ক্লাস 1 2 এর বাচ্চাকে আমি a প্লাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা জানাচ্ছি বা বলছি, তারা কিন্তু বুঝতে পারবে না। তার কারণ আমি স্টেপ জাম্প করে শেখাচ্ছি। সুতরাং তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ শেখাতে হবে। তারপর আসছি বিকাশের সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর হওয়া। সামগ্রিক মানে হচ্ছে হোল টু পার্ট। হোল টু পার্ট, ধরো একটা গাছ, একটা বাচ্চা স্টুডেন্টকে প্রথমত আমি একটা গাছের যখন ধারণা দেবো, তখন তো আমরা বলি যে এটা হচ্ছে গাছ। ধরো আমি যেমন করে পেন্টিং করলাম, এটা হচ্ছে ধরো গাছ। প্রথমত গাছের ধারণা, সার্বিক একটা ধারণা দিচ্ছি, তারপরে আসছি পাতা, ফুল, ফল, কি মূল, গুচ্ছমূল না কি মূল, শাখামূল, জেরুজালেম, নানা রকম জিনিসে আসছি কোর্সে। কিন্তু প্রথমেই কি আমি পাতা দিয়ে চিহ্নিত করাতে পারবো স্টুডেন্টকে? পারবো না। আগে তার সামগ্রিক ধারণাটা দিতে হয়, তারপরে তার বিশেষের দিকে যেতে হয়। যেমন তোমাদেরকে কালকে আমি সিলেবাস সম্পর্কে পুরোটাই দিয়েছি। তারপরে আমি পার্ট পার্ট করে ঢুকছি, সিডিপির মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে তার প্রিন্সিপালগুলো ঢুকছি। সেইগুলোই হচ্ছে সামগ্রিক থেকে বিশেষের দিকে যাওয়া। এটা আমাদের ক্লাসের ক্ষেত্রে খুব জরুরি, না হলে কিন্তু আমাদের মনে থাকবে না কোনো কিছুই, বা বুঝতেও পারবো না। তারপরে আসছি 3 নাম্বার যে নীতি, সেটা হচ্ছে স্থিরতার নীতি। স্থিরতার নীতিটা কি? স্থিরতার নীতি হচ্ছে, ধরো সব শিশুরা প্রথমে আগে বসতে শেখে, তারপরে দাঁড়াতে, তারপর হাঁটতে। এবার ধরো বসার সঙ্গে সঙ্গেই তো দাঁড়াতে পারে না, 2 মাস বসাতেই চলে যায়, বসে থেকে থেকেই চলে যায়, তারপরে 2 মাস দাঁড়িয়ে থেকে থেকেই চলে যায়, তারপরে আবার 3 মাস হাঁটতে হাঁটতেই চলে যায়, তারপরে আবার 4 মাস দৌড়াতে পারে। তারপরে এরকম না যে আজকে বসলো, কালকে দৌড়ালো, কালকে ছুটতে লাগলো, এরকম ব্যাপারটা হয় না। এটা সময় চাই। বিকাশের ধারার মধ্যে সেই স্থিরতার নীতিটা আছে। একটা ধাপ থেকে আর একটা ধাপে যেতে গেলে একটা সময় আছে, গ্যাপ আছে, সেটা মেনে চলতে হবে। তারপরে যে বিকাশ সম্পর্কযুক্ত, ইন্টার রিলেটেড, কার সঙ্গে? শারীরিক, মানসিক, সামাজিক, আবেগ। এসে বললাম না প্লিজ স্মাইল, যে কথাটা লিখলাম, স্মাইলে যে জিনিসগুলো আছে সেগুলোই হচ্ছে একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত রয়েছে। একটা যদি খারাপ হয় বা একটা যদি ভালো হয়, আর একটা জিনিস ভালো হবে। এটা হচ্ছে নিয়ম। যদি ধরো তোমার শরীর অসুস্থ থাকে, তাহলে কি তোমাকে আর শিখতে ভালো লাগবে? শিখতে ভালো লাগবে না, তাহলে তোমার ডেভেলপমেন্ট আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। সেরকম। তারপরে আসছি বিকাশের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি বলবো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দুটো নীতি আছে। একটা হচ্ছে সিফালোকর্ডিয়াল, এই যে সিফালোকর্ডিয়াল প্রিন্সিপাল, আর একটা হচ্ছে প্রক্সিমা ডিস্টাল প্রিন্সিপাল। তোমরা বলবে যে স্যার বাংলাতে বলুন, আমরা বলবো যে না, এটা ইংরেজিতেই মুখস্থ রাখতে হবে, কারণ ইংরেজিতেই কোশ্চেনটা আছে। সিফালোকর্ডিয়াল মানে হচ্ছে হেড টু টো। হেড টু টো মানে হচ্ছে বিকাশের উপর থেকে নিচের দিকে নামবে। উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে নামাটাকে বলছে সিফালোকর্ডিয়াল। আর প্রক্সিমা ডিস্টাল মানে কি? তার বিপরীত, বিপরীত বলবো না, তার আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রক্সিমা ডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে যাওয়া, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে যাওয়া। কেন্দ্র থেকে বাইরের দিকে যাওয়াটা বলছে প্রক্সিমা ডিস্টাল। সেই প্রক্সিমা ডিস্টাল প্রথমে ধরো এই কেন্দ্রটা হবে, ডেভেলপমেন্ট হবে, তারপর আস্তে 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 হাত, তারপর হাতের আঙ্গুল, হাতের নখ, এগুলো বৃদ্ধি পাবে। সেটাই হচ্ছে প্রক্সিমা ডিস্টাল প্রিন্সিপাল। তাহলে সিফালোকর্ডিয়াল হচ্ছে উপর থেকে নিচ বা মা থেকে পা পর্যন্ত, মাথা থেকে একদম পা পর্যন্ত। তারপর হচ্ছে প্রক্সিমা ডিস্টালটা হচ্ছে তোমার কেন্দ্র থেকে পরিধি। এইখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে, এটা মনে রাখবে। এবার এই যে বিকাশ আমি বললাম, প্রিন্সিপাল বললাম, এখান থেকে এবার আসছি বিকাশের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ডেভেলপমেন্ট বা স্টেজেস অফ ডেভেলপমেন্ট। কিরকম? এই যে জোনস আছে, জোনস উনি 4টি ভাগে ভাগ করেছেন: শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক। শৈশবের বয়স হচ্ছে 0 থেকে 5, বাল্যর বয়স হচ্ছে 5 থেকে 12, কৈশোরের বয়স হচ্ছে 12 থেকে 18, প্রাপ্তবয়স্ক হচ্ছে 18 প্লাস। এই 4টা মনে রাখতে হবে, এই অনুযায়ী কিন্তু কোশ্চেনটা আসে। তারপরে আসবো আরো অন্যান্য মতভেদ যেগুলো আছে, যেমন হচ্ছে হারলক।
হারলকের মত অনুসারে 5টা ভাগে ভাগ করেছে। সেই 5টা কি? প্রাক জন্মকালীন স্তর, সদ্যজাত স্তর, শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল। এই বাল্যকালটাকে আবার দুভাগে ভাগ করেছে দেখো, একটা হচ্ছে প্রথম বাল্য, একটা হচ্ছে দ্বিতীয় বাল্য। প্রথম বাল্য হচ্ছে 2 থেকে 6 বছর এবং প্রান্তীয় বাল্য হচ্ছে 6 থেকে 13 বছর। এগুলো এত ডেসক্রিপশনে যাচ্ছি না, তখন ছোট ছোট করে তোমরা আগে পড়েছো, বিএড এ ডিএলএড এ সিলেবাসে ছিল, পড়েছো। এবার পিঙ্কুনাসের মতে এরকম কোশ্চেন আছে, পিঙ্কুনাসের মতে কয়টি ভাগে ভাগ করেছে বিকাশের স্তরকে? সেটা হচ্ছে 10টি ভাগে। সেই 10টি ভাগ এখানে দিয়ে দেওয়া আছে দেখো, প্রাক জন্ম, সদ্যজাত, প্রারম্ভিক শৈশব, প্রান্তীয় শৈশব, প্রারম্ভিক বাল্যকাল, মধ্য বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, যৌবন স্তর, প্রাপ্তবয়স্ক স্তর, বার্ধক্য স্তর। এই শ্রেণীবিভাগগুলো মনে রাখবে কত বছর থেকে কত বছর। আমি পুঙ্খানুপুঙ্খ বলছি না, তখন অনেক সময় লেগে যাবে। তারপর আসছি দৃষ্টিভঙ্গিটা আমি পরের দিন ক্লাসে আলোচনা করব, মানে হচ্ছে দৈহিক, সামাজিক এইসব বিষয় যেগুলো আছে, কোন বয়সে কেমন কি দেখতে পাওয়া যায়, সেগুলো আমি পরের দিন আলোচনা করব। আজকে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তারপরে হচ্ছে ধরো কোন কোন ফ্যাক্টর, কোন কোন উপাদান এখানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে প্রভাবিত করছে বা বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করছে। সেটা ধরো দেখো, একটা হচ্ছে জিনগত, 2 নম্বর হচ্ছে পুষ্টিগত, পরিবার এবং পরিবেশ, স্বাস্থ্য এবং চিকিৎসা, শিক্ষা এবং শেখার সুযোগ, 6 নম্বর হচ্ছে ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রভাব, তারপর হচ্ছে অর্থসামাজিক অবস্থা, হরমোনজনিত প্রভাব, মানসিক চাপ, জন্ম পরবর্তীকালে অবস্থা। এই সমস্ত জিনিসগুলোই সাধারণত বিকাশকে প্রভাবিত করতে থাকছে। এবার আসি কেমন ধরনের কোশ্চেন আছে। প্রথমত হচ্ছে এই যে বৃদ্ধি বৈশিষ্ট্য, এর মধ্যে কোনটা বৃদ্ধির বৈশিষ্ট্য? দেখতে পাচ্ছ অপশন সি, আকার এবং আয়তনের বৃদ্ধিটা হচ্ছে এর বৈশিষ্ট্য। কেন আকার এবং আয়তনটাই হবে? যেহেতু আমি বলেছিলাম এটা পরিমাপগত। তাহলে বিকাশ ধারাবাহিকভাবে ঘটে, এই নীতি নির্দেশ করে কোনটা, কোন নীতিতে আছে, কোন প্রিন্সিপালে আছে? অপশন সি, বিকাশ একটি ধারাবাহিক এবং নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া। তারপরে আসছি বিকাশ, আচ্ছা, শিশুর বিকাশ উপর থেকে নিচের দিকে যাওয়া, সেটা হচ্ছে সিফালোকর্ডিয়াল নীতি, তাই তো? প্রক্সিমাল ডিস্টাল হচ্ছে কেন্দ্রের। তারপরে হচ্ছে সামগ্রিক প্রক্রিয়া থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার দিকে যাওয়া, এই নীতিটাকে কি বলা হয়? কোনটা হবে বলতো? অপশন বি, বিকাশ সামগ্রিক দিক থেকে বিশেষের দিকে অগ্রসর হওয়া বা যাওয়া। তারপর হচ্ছে পিঙ্কুনাসের মতে প্রাপ্তবয়স্ক স্তর কোনটা? ওখানে দেওয়া আছে 21 বছর না 18 বছর, দেখবে তারপর আমাকে কমেন্ট করবে। তারপর আসছি নিচের কোনটি বৃদ্ধি এবং বিকাশে প্রভাব ফেলে না? পুষ্টি, সে ফ্যাক্টরে দেখতে পেলাম পুষ্টি আছে, জিনগত আছে, পরিবেশ আছে, তাহলে রঙের পছন্দে এটা নেই, এটা প্রভাব ফেলে না। তা হচ্ছে বিকাশের কেন্দ্র থেকে পরিধির দিকে যাওয়া, এই নীতি নির্দেশ করে কোনটা? প্রথমে কাঁধ নিয়ন্ত্রণ করে শেখে, পরে আঙ্গুল, প্রথমে হাঁটতে শেখে, প্রথমে বলার আগে শেখে, তারপর হচ্ছে প্রথমে সমাজে মিশে, পরে চলতে শেখে, এইটা না। প্রথমে কাঁধ নিয়ন্ত্রণ করে শেখে, তারপরে হচ্ছে আঙ্গুল। বললাম না কেন্দ্র থেকে পরিধি মানে হচ্ছে আগে মিডিলটা হবে, দিয়ে তারপরে হাত পা আঙ্গুল এগুলো হবে। তারপরে হচ্ছে চলে গেল বিকাশের ধাপগুলিকে 8টি স্তরে ভাগ করেছেন কে? তোমরা দেখবে কে আছে, পিঙ্কুনাস না হারলক না এরিকসন না পিয়াজে? তোমরা অ্যান্সার দেবে, আমি আর অ্যান্সার গুলো বলছি না, ঠিক আছে? তারপরে শিশুর 2 শব্দের যে ব্যাপারটা আছে, সেটা গড় শব্দ ভান্ডার কত হয় 2 শব্দের ধাপে, সেটা পরের দিন আমি আলোচনা করব। এগুলো আবার পরে আসছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। তোমরা সবগুলোই ভালো করে দেখবে, পড়বে এবং পরের দিন আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকো। ওকে।